লক্ষ্য যদি তোর হয়ে থাকে আকাশ ছোঁয়ার কেন এত ভয়, লক্ষ্য যদি তোর হয়ে থাকে আকাশ ছোঁয়ার কেন এত ভয়, এগিয়ে চল তুই, পাশে আছে সবাই। তো চলো বন্ধুরা, শুরু করছি জিএনএম নার্সিং পরীক্ষার জন্য সাজেশন। আজকে আমি সাজেশন পেপারে নিয়ে এসেছি জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান থেকে বাছাই করা প্রশ্ন উত্তর। জীবনবিজ্ঞান থেকে মোট 30টা প্রশ্ন এবং ভৌতবিজ্ঞান থেকে 40টা প্রশ্ন। তোমরা নিজেরা ট্রাই করবে কতগুলো হচ্ছে সেটা কমেন্ট করে জানাবে, ওকে? আর বন্ধুর সাথে শেয়ার করে দেবে এবং চ্যানেলটা যদি প্রথমবার এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা কিন্তু লাইক করতে ভুলবে না। তো চলো শুরু করি। আর শুরু করার আগে তোমাদেরকে একটা ইনফরমেশন দিই আমাদের যে মক টেস্টের ব্যাপারে। তোমাদের জানো যে পরীক্ষা ডেট পিছিয়ে গেছে। এই মুহূর্তে তোমাদের প্রচুর মক টেস্ট দেওয়া দরকার, কারণ এই মুহূর্তে মক টেস্ট হচ্ছে তোমাদেরকে আসল চাবিকাঠি এবং এটাই তোমাদেরকে কিন্তু সফলতা বা সাফল্য এনে দিতে পারে, ঠিক আছে? তো এএনএম জিএনএম 2024কে লক্ষ্য করে আমরা একটা নতুন মক টেস্ট লঞ্চ করেছি অলরেডি, নতুন নয়, এটা চলছে। তো এই অগ্নিধারা ব্যাচে ডেলি কিন্তু আমাদের 200 করে এমসিকিউ হচ্ছে, 200টা করে এমসিকিউ লাইভ কুইজ হয়। আর তোমাদেরকে এছাড়াও আমি জীবন বিজ্ঞানের ওপর কিন্তু টোটাল 300টা এবং ফিজিক্যাল সায়েন্সের ওপর 200টা, মানে টোটাল এরকমভাবে তোমাদের কিন্তু পিডিএফ মক টেস্ট দিয়ে দেওয়া হচ্ছে, মানে পিডিএফ কুইজ, মানে তোমার হচ্ছে কি কোয়েশ্চেন অ্যান্সার সাজেশন। আর একটা বলে রাখি, আমাদের কিন্তু টোটাল 15টা মক টেস্ট পাচ্ছ। তো এত কিছু পাচ্ছ মাত্র হচ্ছে 100 কোটি টাকায়। যদি কারো মনে হয় যে ভর্তি হবে, এখানে ভর্তি হতে পারো। নাম্বারটা দেওয়া আছে 9609122622, অথবা ডিসক্রিপশন বক্সে দেখো, সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করো, তুমি কিন্তু মেসেজ করতে পারো। এবার আমি তোমাদেরকে নিয়ে আসি, দেখো জীবন বিজ্ঞান থেকে প্রথম 30টা কোশ্চেন হবে। হয়তো সবগুলো খুব কঠিন হবে, কিছু কিছু হয়তো খুবই সোজা থাকবে, এরকম মিক্স কিছু কোশ্চেন দেওয়া আছে। প্রথম প্রশ্ন কী আছে দেখে নাও। মাইকোপ্লাজমা নিম্নলিখিত কোন রাজ্যের অন্তর্ভুক্ত? মাইকোপ্লাজমা নিম্নে কোনটির অন্তর্ভুক্ত? অ্যান্সার হচ্ছে মনেরা। ওকে, অপশন নাম্বার তোমার হচ্ছে মনেরা হচ্ছে রাইট অ্যান্সার। এবার চলে আসি পরের প্রশ্ন। দেখো পরের প্রশ্ন বলছে বিষম পৃষ্ঠ পাতা জলিকাকার শিরোবিন্যাসযুক্ত উদ্ভিদদের কী বলা হয়? এই হচ্ছে প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তর কী আছে দেখে, এই প্রশ্নের উত্তর হচ্ছে দ্বিবীজপত্রী, ঠিক আছে? এটাকে বলে দ্বিবীজপত্রী। আচ্ছা, আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দাও যে দ্বিবীজপত্রী কয়েকটা উদাহরণ দাও যে সমস্ত উদ্ভিদকে দ্বিবীজপত্রী উদ্ভিদ বলা যেতে পারে। আরও একটা প্রশ্ন বলি যে দেখো, এখান থেকে কিন্তু আর একটা প্রশ্ন আসতে পারে, দ্বিনেত্র বা তোমার একনেত্র দৃষ্টি কাদের মধ্যে আছে, কোন কোন প্রাণীর মধ্যে? আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো, গরুর মধ্যে কোন ধরনের নেত্র দেখা যায়? এটা কিন্তু অনেকে ভুলে যায়। গরু কোন ধরনের দৃষ্টি রয়েছে, মানে ওটা এক নেত্র হবে না দ্বিনেত্র দৃষ্টি আছে, সেটা একটু কমেন্ট করবে। আর এই আরেকটা প্রশ্ন দেখো, দ্বিবীজপত্রীর কয়েকটা উদাহরণ দাও যে সমস্ত উদ্ভিদকে দ্বিবীজপত্রী বলা যেতে পারে। এটা তোমাদেরকে হোমওয়ার্কে দিলাম। চলো পরের প্রশ্ন দেখে নিই। আর যার অ্যান্সার ঠিক হবে সেটা আমি টিক দিয়ে দেবো বা লিখে দেবো গুড, ঠিক আছে? যারা যারা কমেন্ট করবে সবাইকে কিন্তু কমেন্টে রিপ্লাই দেওয়া হয়, তো এই দিক থেকে অবশ্যই কিন্তু নিশ্চিত থাকতে পারো। এবার দেখে নাও 3 নম্বর প্রশ্ন কী হচ্ছে, রক্তকণিকা কত ভাগ থাকে? তো 45% হচ্ছে রক্তকণিকা থাকে। পরের প্রশ্ন দেখো, স্পিরুলিনা কি? স্পিরুলিনা হচ্ছে এক প্রকার শৈবাল, এটা এক প্রকার শৈবাল। পরের প্রশ্ন দেখে নাও, পরিবহন টিস্যু নেই কোনটির? পরিবহন টিস্যু নেই ছত্রাকের কোনো কিন্তু পরিবহন টিস্যু নেই। পরের প্রশ্ন দেখে নাও, বায়ুর মাধ্যমে পরাগায়ন যদি না হয় তাহলে কোনটির পরাগায়ন হয় না? ঠিক আছে, পরাগায়ন কোনটার হয় না সেটা বলতে চাইছি। তো অ্যান্সার হচ্ছে শিমের কিন্তু কোনো রকম কোনো পরাগায়ন হয় না। পরের প্রশ্ন দেখে নাও, জ্যান্থোফিল কোন রঙের জন্য দায়ী? এটা খুবই সহজ কোশ্চেন। জ্যান্থোফিল হচ্ছে হলুদ রঙের জন্য দায়ী। ওকে, এটা আমি সম্ভবত তোমাদের কমেন্টটি পোস্টও করেছিলাম এবং সবাই সঠিক উত্তর দিয়েছিলে। পরের প্রশ্ন দেখে নাও যে সালোক সংশ্লেষণের মাধ্যমে কোনটির খাবার তৈরি করে সেটা জানতে চেয়েছে। তো অ্যান্সার ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, আমাদের বলো তো গাছের রান্নাঘর কাকে বলা হয়? এটা তোমাদেরকে আর একটা 3 নম্বর কোশ্চেন দিলাম, এটা তোমরা হোমওয়ার্কে জানাবে, সহজ কোশ্চেন। চলো পরের প্রশ্ন দেখে নিই, জিন তত্ত্বের জনক কাকে বলে? জিন তত্ত্বের জনক আমরা সবাই জানি, এটা মেন্ডেল হবে। আচ্ছা, এখানে একটা কথা মাথায় রাখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, মেন্ডেল থেকে প্রশ্ন আসে। এবং তোমার হচ্ছে গিয়ে বিবর্তনবাদ অর্থাৎ বিবর্তনবাদ কার বলো? এটা কমেন্ট করে দাও, ঠিক আছে? দেখি কার কাছে জানা আছে। চলো, তো বিবর্তনবাদ থেকে কিন্তু প্রশ্ন এসেছিলো 2023 এসেছিলো বা 22 এসেছিলো কোশ্চেনটা, ঠিক আছে? এটার কমেন্ট করে দেবে। চলো, সবচেয়ে বেশি সংখ্যক ক্রোমোজোম পাওয়া যায় কোনটিতে? ঠিক আছে, নিচে কোন উদ্ভিদের মধ্যে সবথেকে বেশি ক্রোমোজোম দেখা যায়? তো সেটা হচ্ছে ফার্নে দেখা যায়। ফার্ন জাতির যে সমস্ত উদ্ভিদগুলো আছে সেখানে বেশি দেখা যায়। বংশগতির ধারক এবং বাহক কী? তো এটা সবাই জানি, বংশগতির ধারক এবং বাহক ক্রোমোজোম বা বলতে পারো জিন, তাই না? এটার মধ্যেই থাকে। চলো তারপর চলে আসি পরের প্রশ্ন, ক্লোন কীভাবে করা হয়? ক্লোন করা হয় অ্যাকচুয়ালি অযৌন প্রজনন প্রক্রিয়া দ্বারা, ঠিক আছে? এটা হচ্ছে অযৌন প্রজননের মাধ্যমে কিন্তু ক্লোনটা করা হয়। আরএনএর নাইট্রোজেন বেস কতগুলি হচ্ছে আরএনএ নাইট্রোজেন বেস? তো অ্যান্সার হচ্ছে 4টি। ওকে, সরি, এটা 8টা হবে, হ্যাঁ 8টা।
ও হো হো, এটা চারটে হবে। চারটে কী কী নাইট্রোজেন বেস কী কী রয়েছে এটার কমেন্ট করে দিও, ঠিক আছে। মানুষের করটিক স্নায়ুর কত জোড়া রয়েছে? তো এটা সবাই জানি 12 জোড়া হচ্ছে করটিক স্নায়ু। আচ্ছা, পাকস্থলীতে কোন অ্যাসিড পাওয়া যায়? পাকস্থলীতে আমরা সবাই জানি HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া যায়, এটা জানি আমরা সবাই। পিত্তরস জমা থাকে পিত্তথলিতে, কিন্তু তৈরি হয় কোথায়? তো এই পিত্তরস তৈরি হচ্ছে আমাদের যকৃৎ থেকে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখে নাও, শর্করা বা কার্বোহাইড্রেটের পরিপাক শুরু হয় কোথায়? তো অ্যান্সার হচ্ছে মুখে, মুখ থেকে এটা শুরু হয়। চোখের জল নির্গত হয় কোন গ্রন্থি থেকে? তো চোখের জল নির্গত হচ্ছে তোমার হচ্ছে কি ল্যাক্রিমাল নামে একটা গ্রন্থি আছে, সেই গ্রন্থি থেকে কিন্তু এটা নিঃসৃত হচ্ছে। সালোক সংশ্লেষণের যন্ত্রপাতি বলা হয় কাকে? তো সালোক সংশ্লেষণের যন্ত্রপাতি বলা হয় ক্লোরোপ্লাস্ট। ওকে, তো গাছের কোন অংশে থাকে ক্লোরোপ্লাস্ট? এটা কমেন্ট করে দেবে। ভাইরাস অর্থ কী? ভাইরাস শব্দ অর্থ হচ্ছে বিষ, ঠিক আছে। এবং এখানে রিসেন্টলি আমি একটা তোমাদের ক্লাস দিয়েছিলাম, ভাইরাস ঘটিত রোগ, ব্যাকটেরিয়া ঘটিত বিভিন্ন রোগের নাম। এগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। সম্ভবত 2023-এ এসেছিলো। তো সেইটা আমি একটা ট্রিকে বুঝিয়ে দিয়েছিলাম। ভাইরাসটা বলা হয়নি, ভাইরাসটা বলেছিলাম, প্রোটোজোয়া ঘটিত বলেছিলাম, এই দুটো বলে দিয়েছিলাম। আর ব্যাকটেরিয়াটা বলা হয়নি। ব্যাকটেরিয়ার একটা মজাদার ট্রিক আছে, যদি জানতে চাও একটু কমেন্ট করে দিও। হ্যাঁ স্যার, আপনি ওটা নিয়ে ভিডিও দিন, নিশ্চয়ই দেবো, ঠিক আছে। খুবই সোজা আছে। আচ্ছা, তারপর চলে আসো যে অ্যামাইনো অ্যাসিড থেকে থাকে কিসের কোন প্রাচীরে? তো অ্যান্সার হচ্ছে ব্যাকটেরিয়া প্রাচীরে। ওকে, চলো তারপর চলে আসি, রাইজয়েড আসে কোন উদ্ভিদে? তো অ্যান্সার হচ্ছে মশা থেকে রাইজয়েড। জলে কিশমিশ রাখলে তা ফুলে যায় কোন প্রক্রিয়ায়? এটা হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়ায়। মুক্ত শক্তির বাহক কোনটি? মুক্ত শক্তির বাহক হচ্ছে ATP। পরের প্রশ্ন এখানে সালোক সংশ্লেষণ হয় পাতার কোথায়? অ্যান্সার হচ্ছে মেসোফিল টিস্যুতে। মূলহীন উদ্ভিদকে কি বলা হয়? তো মূলহীন উদ্ভিদকে বলা হয় ঝাঁঝিকে বলা হয় মূলহীন উদ্ভিদ, এদের কোনো মূল থাকে না। আচ্ছা, ভার্নালাইজেশনের মাধ্যমে ফুল ফোটে, এটা কোন সময়? এটা খুবই কম সময় ফোটে, এটা লিখেছে। আচ্ছা, সবচেয়ে বড় মুকুল হলো কার? তো অ্যান্সার হচ্ছে কি বাঁধাকপির হচ্ছে সবথেকে বড় মুকুল আছে। ওকে, চলো পরের প্রশ্ন দেখে নিই। অ্যামিবা কোন পর্বের প্রাণী? তো অ্যামিবা হচ্ছে প্রোটোজয় শ্রেণীর প্রাণী। এবার চলে আসি পরের প্রশ্ন, এবং এটা জীবনবিজ্ঞানের শেষ প্রশ্ন, সেটা হচ্ছে দ্বিপদ নামকরণ প্রবক্তা কে? তো দ্বিপদ মানে দুই পদ এইরকম নামকরণ করেছে কে? তা না হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, এরা হচ্ছে নামকরণ করেছে। তোমরা একটু কমেন্ট করে জানো 30টার মধ্যে কত করে পেরেছো, 30-এর মধ্যে কত আর কতটা কী স্কোর হলো, এটা কমেন্ট করো। এবং নেক্সট টাইম চলে আসছে ভৌতবিজ্ঞান। দেখো ভৌতবিজ্ঞান লেখা আছে, এবং এই পিডিএফটা আমি যে কোনো একটা গ্রুপে প্রোভাইড করে দেবো, ঠিক আছে। দেখো ভৌতবিজ্ঞান প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে সাধারণত ব্যাকটেরিয়াতে, সাধারণত ব্যাটারিতে কোন ধরনের তরল ব্যবহৃত হয়? এটা ব্যবহৃত বানানটা ভুল আছে, এটা ব্যবহৃত বানানটা ঠিক করে নিও। তো এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়, ঠিক আছে। ব্যাটারিতে আমাদের সাধারণত সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়। তামার সাথে দস্তা বা জিঙ্ক মেশালে কী উৎপন্ন হবে? তামার সাথে দস্তা বা জিঙ্ক মেশালে পিতল তৈরি হয়, ঠিক আছে। এগুলোর একটা মজাদার ট্রিক আছে, এগুলো বোঝা যায় বা একটা ট্রিকের মাধ্যমে কিন্তু মনে রাখতে পারো। যদি চাও যে হ্যাঁ স্যার এটা নিয়েও ট্রিক দিন, তাহলে আমি নিঃসন্দেহে এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখে নিই, উড স্পিরিট কী? তো উড স্পিরিট বলা হয় মিথাইল অ্যালকোহলকে বলা হয় উডের স্পিরিট। খুব মজাদার প্রশ্ন কিন্তু, হ্যাঁ। আর মাথায় রাখবে জেএনএম কিন্তু ফিজিক্যাল সায়েন্স থেকে যে খুবই টাফ কোশ্চেন আছে তা কিন্তু না। দেখবে তোমরা 2023-এই দেখবে কোশ্চেন পেপার এলপিজির মুখ্য উপাদান কী, এই ধরনের প্রশ্ন দিয়েছে। যে কিছু প্রশ্ন যে একদম জলের মতোই থাকে, একটু বুদ্ধি খাটালে কিন্তু উত্তর হয়ে যায়। তো সেই জায়গাগুলো দেখে যাবে। আমি আমার স্টুডেন্টদেরকে বলে দিয়েছি, এবং এটা প্র্যাকটিস হিসেবে নাও, যে একটা প্র্যাকটিসে কোথায় কী খামতি আছে, যেটা পারবে না খাতা লিখে নাও। খুবই ইজি কোশ্চেন কিন্তু, খুব একটা কঠিন নেই। কিছু কোশ্চেন কঠিন আছে, কিছু কোশ্চেন একদম ইজি আছে, ঠিক আছে। তো চলো, তো মিথাইল অ্যালকোহলকে বলা হয় উড স্পিরিট। তামার সাথে টিন মেশালে কী তৈরি হয়? তো তোমার হচ্ছে ব্রোঞ্জ তৈরি হয়, ঠিক আছে। এটা ট্রিক আছে, এই যে তোমার এই ধাতু এবং ধাতু সংকর, এটা নিয়ে যদি চাও কোনো পার্ট আসুক, তাহলে লিখেও যে নেক্সট পার্ট চাই স্যার, বা এই ধাতু কল্পনা একটা ভিডিও দিন স্যার। এটা ট্রিক আছে, ট্রিক দিয়ে তুমি দেখবে সবগুলো উত্তর হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, এই তামা এবং টিন মেশালে তৈরি হয় ব্রোঞ্জ। ইস্পাত তৈরিতে লোহার সাথে কি মেশাতে হয়? তো ইস্পাত তৈরিতে লোহার সাথে মেশাতে হয় কি না, হচ্ছে তোমার কার্বন মেশালে সেটা লোহা হয়, ঠিক আছে। ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত? তো ইস্পাতের কার্বনের শতকরা পরিমাণ হচ্ছে 0.5 থেকে 1.5%, ঠিক আছে। এটা থাকতে হবে কার্বনের পরিমাণ। অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ কাকে বলে? তো অম্লরাজ বলা হয় 1:3 অনুপাতে নাইট্রিক এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে পরিমাণ, সেটাকে বলে অ্যাকোয়ারিজিয়া, ঠিক আছে। অর্থাৎ আমি ধরো মনে করলাম যে 1 অনুপাতে আমি নিচ্ছি নাইট্রিক এবং 3 অনুপাত নিচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই দুটো মিশ্রণে তৈরি হচ্ছে কি অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ। পরের প্রশ্ন দেখে নাও, অম্লরাজ কী কাজে ব্যবহৃত হয়? এই ব্যবহৃত বানানটা সব জায়গায় ভুল দেখাচ্ছে, এটা একটু ঠিক করে নিও। বয়জাফলা হবে, ঠিক আছে। বয়জাফলা হয়রি ত, ঠিক আছে, ব্যবহৃত হয়। তো
অম্লরাজ ব্যবহৃত হয় সোনা গলাতে, ঠিক আছে, দেখবি সোনা গলানোর জন্য আমরা এই অম্লরাজ বা বলতে পারো কি না হচ্ছে তোমার এই অ্যাকোয়ারিজিয়া এটা ব্যবহার করে থাকি। তারপর দেখে নাও ভিনিগার কাকে বলে। ভিনিগার হচ্ছে 0.4 থেকে 10 ডিগ্রি অ্যাসিডের জলীয় দ্রবণকে বলা হয় কি ভিনিগার। আচ্ছা, তারপরে দেখে নাও রেকটিফাইড স্পিরিট কাকে বলে বা এটা কি। তো রেকটিফাইড স্পিরিট হচ্ছে 95% ইথাইল অ্যালকোহল এবং 5% জল দিয়ে তৈরি যে পদার্থটা, সেটা হচ্ছে রেকটিফাইড স্পিরিট। বাতাসে নাইট্রোজেনের পরিমাণ কত? তোমাদের পরীক্ষায় জিএমএর পরীক্ষায় এটা নিয়ে একটা প্রশ্ন দিয়েছিল যে বায়ুমণ্ডলে প্রাপ্ত সর্বাধিক যে উপাদান সেটা কী। তো উপাদান হচ্ছে কি না, সবথেকে বেশি পরিমাণ যে বায়ুটা রয়েছে সেটা হচ্ছে নাইট্রোজেন বায়ু, ঠিক আছে। এটা আমি বারবার বলে আসছি কারণ এটা এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন দিচ্ছে বারবার করে। তো দেখে নাও বাতাসে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 78.02, ঠিক আছে, 78.02। এটা অ্যাপ্রক্স মোটামুটি 72 ধরে রাখো, ঠিক আছে, সরি 78 ধরে রাখো অ্যাপ্রক্স। আচ্ছা, বাতাসে অক্সিজেনের পরিমাণ কত? তো বাতাসে অক্সিজেনের পরিমাণ হচ্ছে 20.71%, ঠিক আছে, 20.71%। হাইড্রোজেন মৌলের অণুতে পরমাণু সংখ্যা কত? তো হাইড্রোজেন মৌলের অণুতে পরমাণু সংখ্যা হচ্ছে 2টি। ওকে, পরের প্রশ্ন দেখে নিই, কোন পদার্থের বা কোনো পদার্থের পরমাণুর সংখ্যা হলো কত? তো পরমাণু সংখ্যা মানে কি প্রোটন সংখ্যা, ঠিক আছে। আমি তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম এই কিছুদিন আগে দিয়েছিলাম যে প্রোটন সংখ্যা বের করার নিয়ম হচ্ছে পরমাণু সংখ্যা, ঠিক আছে। এটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, খুব সুন্দর করে বলে দিয়েছিলাম যে নিচেরটা ভর সংখ্যা আছে আর একটা প্রোটন সংখ্যা আছে, ঠিক আছে। এগুলো বের করা যায় খুব সহজেই, কিন্তু এগুলো করা যায় একদম রিজনিংয়ের মতো মজাদার জিনিস। আচ্ছা, তারপর চলে আসি উড পেন্সিলের শীষ কী দিয়ে তৈরি হয়? এটা সবাই জানি যে পেন্সিলের শীষ তৈরি হয় গ্রাফাইট দিয়ে, সবাই জানি এটা। লেখার চক কী দিয়ে তৈরি? তো লেখার চক তৈরি হচ্ছে তোমার ক্যালসিয়াম কার্বনেট দ্বারা, ঠিক আছে, এটা আমরা সবাই জানি। কোন ধাতু সবচেয়ে ক্ষয়প্রাপ্ত হয়? তো সব থেকে বেশি ক্ষয়প্রাপ্ত হয় তামা, ঠিক আছে, এবং সব থেকে কম যেটা ক্ষয় হয় সেটার নাম লেখো। এটা বলে দাও কোন ধাতুটা সব থেকে কম ক্ষরিত হয়। তাহলে 4 নম্বর কোশ্চেন দিলাম কি হোমওয়ার্কের, যে সব থেকে কম ক্ষয়প্রাপ্ত বা যেটা একদম মজবুত, ঠিক আছে, যেটাকে সহজে গলানো যাবে না বা যেটাকে ক্ষয় করানো যাবে না, এরকম একটা মেটালের নাম লেখো। আচ্ছা, গ্যালভানাইজিং কি? গ্যালভানাইজিং হচ্ছে লোহার ওপর দস্তার প্রলেপকে বলা হয় গ্যালভানাইজেশন। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখে নাও, অ্যাসিড নীল লিটমাসকে কী করে? দেখো এটা সবাই জানি, অ্যাসিড হলে লাল করবে, ঠিক আছে, অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। আর ক্ষার যেটা থাকে, ঠিক আছে, সে ক্ষার কী করে? ক্ষার হচ্ছে নীল লিটমাসকে লাল করে, লাল লিটমাসকে নীল করে, ঠিক আছে, দুটো উল্টো হয়, একটু এই বিষয়টা উল্টোটা হয়। আচ্ছা, এই দেখো পরের প্রশ্ন দেখো উল্টো করে দিয়েছে এটা। তো যাই হোক, এটা কিছুদিন আগেও তোমাদের করিয়েছিলাম আমি হয়তো। আচ্ছা, ভূপৃষ্ঠের কোন ধাতু সব থেকে বেশি পাওয়া যায়? তো ভূপৃষ্ঠে সব থেকে বেশি কোন ধাতুটা পাওয়া যায় না, সেটা হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম পাওয়া যায়, সব থেকে বেশি অ্যালুমিনিয়াম পাওয়া যায়। কোন অধাতু বিদ্যুৎ অপরিবাহী? এখানে বিদ্যুৎ বানানটা ভুল আছে, দেখে নেবে। তো বিদ্যুৎ অপরিবাহী হচ্ছে গ্রাফাইট, হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী, এটা একটা অধাতু এবং এটা হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী। পরমাণুর চার্জ নিরপেক্ষ কণিকা কোনটি? তো পরমাণুর চার্জ নিরপেক্ষ কণিকা হচ্ছে নিউট্রন। পরমাণু পজিটিভ চার্জযুক্ত কণিকা কোনটি? তো পরমাণু পজিটিভ চার্জযুক্ত কণিকা হচ্ছে প্রোটন। এবং কিন্তু তোমার হচ্ছে ইলেকট্রনটা কিন্তু নেগেটিভ চার্জযুক্ত। আচ্ছা, পরেই লেখা আছে দেখো, পরমাণু নেগেটিভ চার্জযুক্ত কণিকা হচ্ছে কি না, হচ্ছে আমাদের ইলেকট্রন। ওকে, তাহলে নেগেটিভ হচ্ছে ইলেকট্রন এবং আরেকটা তোমার পজিটিভ হচ্ছে প্রোটন। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নাও, হীরক উজ্জ্বল দেখায় কেন? হীরক উজ্জ্বল দেখায় আলোর পূর্ণ প্রতিফলনের জন্য, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য, ঠিক আছে, এই জন্য কিন্তু হীরক উজ্জ্বল দেখায়। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো যে জীব সংরক্ষণ এবং পচন নিবারণের জন্য কি ব্যবহৃত হয়? তো অ্যান্সার হচ্ছে কি ফরমালিন ব্যবহৃত হয়। ফরমালিন বলে একটা পদার্থ রয়েছে, সেটা ব্যবহার করা হয় যাতে খাদ্যদ্রব্য না পচে যায় তার জন্য। কাঁদনে গ্যাসের রাসায়নিক নাম কী? তো কাঁদনে গ্যাসের রাসায়নিক নাম হচ্ছে ক্লোরোপিক্রিন, ঠিক আছে, ক্লোরোপিক্রিন হচ্ছে কাঁদনে গ্যাসের রাসায়নিক নাম। পৃথিবীতে মোট মৌলিক পদার্থের সংখ্যা কত? তো পৃথিবীতে মোট মৌলিক যে পদার্থ তার সংখ্যা হচ্ছে 109টা, ঠিক আছে। পরের প্রশ্ন দেখেন, প্রকৃতিতে প্রাপ্ত মৌলিক সংখ্যা কতগুলি? আচ্ছা, মোট মৌলিক সংখ্যা এবং তার মধ্যে মোট কতগুলো বর্তমানে রয়েছে, মানে আমাদের পৃথিবীতে মোট কতগুলো অ্যাভেলেবেল রয়েছে তার অস্তিত্ব পাওয়া গেছে, সেটা হচ্ছে টোটাল 92টা, ঠিক আছে। দুটোর মধ্যে আলাদা কোশ্চেন, গুলি ফেলবে না। মোট রয়েছে 109টা, এবার তার মধ্যে যেগুলো প্রাপ্ত, যেটা পাওয়া যায়, যার অস্তিত্ব দেখা গেছে, সেটা হচ্ছে 92টা। ক্লিয়ার? আচ্ছা, চলো, তার মধ্যে ধাতুর সংখ্যা হচ্ছে টোটাল 70টা, এটা লেখাই আছে। আচ্ছা, ক্লোরিন প্রকৃতিতে কীভাবে থাকে? তো ক্লোরিন অবস্থায় গ্যাসীয় অবস্থা থাকে, ঠিক আছে, ক্লোরিন হচ্ছে গ্যাসের অবস্থা থাকে। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নাও, আয়োডিন প্রকৃতিতে কীভাবে থাকে?
আয়োডিন থাকে কঠিন অবস্থায়। লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? সবাই জানি নাইট্রিক অ্যাসিড, এটা সবাই জানি, সরি নাইট্রিক অক্সাইড, ঠিক আছে, নাইট্রাস অক্সাইড, এটা হচ্ছে লাফিং গ্যাসের রাসায়নিক নাম। মাধ্যাকর্ষণ বল সবচেয়ে বেশি কোথায়? তো মাধ্যাকর্ষণ শক্তির বল সবথেকে বেশি হচ্ছে ভূপৃষ্ঠে, আর সবথেকে কম কোথায়? এটা একটু কমেন্ট করে দেবে, ঠিক আছে? ভূপৃষ্ঠে সবথেকে বেশি আর সবথেকে কম কোথায়? এটা একটু কমেন্ট করে দিও। চলো পরের প্রশ্ন হচ্ছে নবরায়ণযোগ্য শক্তির উৎস কোথায়? এগুলো কিন্তু পরীক্ষা আসে, জিএনএমএন পরীক্ষা, ঠিক আছে? তো নবরায়ণযোগ্য শক্তির উৎস হচ্ছে কি না, হচ্ছে ফুয়েল গ্যাস। ফুয়েল গ্যাস হচ্ছে সবথেকে নবরায়ণযোগ্য একটা আচ্ছা, প্রেশার কুকারের রান্না তাড়াতাড়ি হওয়ার কারণ কী? তো প্রেশার কুকারের যাতে তাড়াতাড়ি রান্না হয় তার জন্য কী কারণের জন্য হয় না, উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি করার জন্য এটা কিন্তু হয়। আকাশে মেঘ থাকলে গরম বেশি লাগে কেন? তো এর উত্তর হচ্ছে মেঘ ভূপৃষ্ঠের তাপ বিকিরণে বাধা দেয় বলে। অর্থাৎ এক্ষেত্রে কী হয়, তাপ বিকিরণ করতে পারে না এবং এই জন্য কিন্তু বেশি গরম লাগে। আচ্ছা, পৃথিবীর কেন্দ্রস্থল বস্তুর ওজন কেমন হয়? তো পৃথিবীর কেন্দ্রে একদম কিন্তু জিরো, ঠিক আছে? তারপরে দেখে না, পাহাড়ে ওঠা কষ্টকর কেন? তো পাহাড়ে ওঠা কষ্টকর হচ্ছে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করার জন্য, ঠিক আছে? আমরা কী করি, অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে আমরা কাজ করছি ওই জন্য। আচ্ছা, কোন রঙের চাপ তাড়াতাড়ি ঠান্ডা হয়? তো কালো রঙের চা কাপে যদি চা খাও তাহলে দেখবি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আচ্ছা, কয়টি পদ্ধতিতে তাপ পরিবহন করা হয়? তো তাপ পরিবহন করা হয় টোটাল 3টে পদ্ধতিতে, ঠিক আছে? পরের প্রশ্ন দেখা যাচ্ছে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে? আমরা সবাই জানি বিকিরণ পদ্ধতিতে। আচ্ছা, কঠিন পদার্থের তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয়? তো কঠিন পদার্থের তাপ প্রবাহিত হয় হচ্ছে তোমার পরিবহন পদ্ধতিতে। তরল পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয়? তো তরল পদার্থ তাপ প্রবাহিত হয় তোমার পরিচালন পদ্ধতিতে। ঠিক পরের প্রশ্ন দেখে নাও, গ্রীষ্মকালে কোন ধরনের কাপড় পরিধান করা ভালো? তো সাদা রঙের কাপড়, আমরা সবাই জানি কালো রঙের পরা এটা অ্যাভয়েড করা উচিত। দেখো লেখাই আছে কালো কাপড় পরিধান করা কি ভালো? তো না, একদমই নয়, ঠিক আছে? কালো কাপড় তাপ শোষণ করে বলে এই ধরনের কাপড় পরা উচিত নয়। গ্রীষ্মকালে পরা উচিত নয়, কিন্তু শীতকালে পরা যেতে পারে। আচ্ছা, রেল লাইনে দুটি পাতের মধ্যে কেন ফাঁক রাখা হয়? তো সবাই জানি যে তাপ বৃদ্ধির ফলে প্রসারিত হয়ে যেতে পারে এবং এর ফলে কিন্তু বেঁকে যেতে পারে, এই জন্য কিন্তু একটু ফাঁকা রাখা হয়। শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকে যায় কেন? তো শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকে যায় কারণ বাতাসে জলীয় বাষ্প কম থাকার জন্য। আচ্ছা, কোন মাধ্যমে শব্দের গতি সব থেকে বেশি? সবাই জানি এটা কঠিন মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখি নাও, চাঁদে কোনো শব্দ করলে শোনা যায় না কেন? সেই যার কারণ হচ্ছে কি, মহাকাশে কোনো বাতাস থাকে না বলে। শূন্য ঘরে শব্দ জোরে শোনা হয় কেন? কারণ শব্দের শোষণ ক্ষমতা কম বলে, এটা আমরা বেশি জোরে শুনতে পাই। সমুদ্রের গভীরতা কী দিয়ে মাপা হয়? এটা জানি সবাই। আচ্ছা, এটা প্রতিধ্বনি লিখেছি, এটা আমি বলে দিই, ফ্যাদোমিটারের সাহায্যে গভীরতা মাপাই, ঠিক আছে? এটা লিখে নেবে ফ্যাদোমিটার, ঠিক আছে? ফ্যাদোমিটারের সাহায্যে কী করি, সমুদ্রের গভীরতা মাপি, ফ্যাদোমিটার। ওকে, চলো পরের প্রশ্ন দেখে নিই। কম্পাঙ্ক বাড়লে শব্দের তীক্ষ্ণতা কী হয়? তীক্ষ্ণতা বেড়ে যায়। এবং তরঙ্গদৈর্ঘ্য বাড়লে শব্দের তীক্ষ্ণতা কী হয়? শব্দের তীক্ষ্ণতা কমে যায়। তো এই ছিল আমার টোটাল 70টা কোয়েশ্চেন আনসার। কেমন লাগলো? আশা করছি তোমাদের বেশ কিছু কোয়েশ্চেনই জানা আছে, কিছু কিছু কোয়েশ্চেন জানা নেই, সেটা কিন্তু খাতা লিখে নেবে। এবং আবারও বলছি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এর যদি কারোর মক টেস্ট না থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ক্লিক করে কিন্তু মেসেজ করতে পারো। তো আজকের মতো এখানে ছেড়ে দিচ্ছি। কেমন লাগলো একটু কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।